जो कुछ नहीं करते वो कमाल करते हैं। मेरे पिताजी ने कहा करते थे कि तुम नंगे पांव पहाड़ों पे चलो, चल नहीं सकते तो तुम कुछ मत करो, क्योंकि जो कुछ नहीं करते वो কামাল করতে হে। এই সংলাপটা কার এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আমি তার প্রতি অবসেসড, আমি তার প্রতি মোহগ্রস্ত, আমি তার প্রতি ভালোবাসায় অন্ধ। মানুষটির নাম শাহরুখ খান। শাহরুখ খানের প্রতি আমি শুধুমাত্র অন্ধ এই কারণে নয়, তিনি খুব ভালো অভিনেতা, তিনি খুব মনোযোগী, তিনি ফোকাসড, তিনি নিজেকে প্রমাণ করেছেন উইদাউট এনি গডফাদার। শুধু এই কটা কারণের জন্য নয়, শাহরুখ খানকে আমি পছন্দ করি তার ফিলোসফির জন্য, তার দর্শনের জন্য। কথাটা শাহরুখ খানেরই, যে কুছ নেহি করতে वो कमाल करते हैं। শুরু করছি আজকের গল্প আড্ডা। ভালো লাগবে নিশ্চয়ই। কিছু তথ্য শেয়ার করব, কিছু অভিজ্ঞতা শেয়ার করব যা আমার জীবনকেও পাল্টে দিতে সাহায্য করেছে এবং এখনো আমি সেই পথেই লাগাতার করেই যাচ্ছি চেষ্টা। দেখুন, জীবনে চেষ্টা ছাড়া আর কিছুই তো করে উঠতে পারবো না। চেষ্টা করতে করতে কখন যে সফলতা আমার কাছে এসে ধরা দেবে সেটা আমি নিজেও জানবো না। সফলতা যে কি সেটা তো আর দেখা যায় না, ব্যর্থতা যে কি সেটা তো আর দেখা যায় না, সেটা অনুভব করা। শাহরুখ খানের একটা ভিডিও আমি দেখেছিলাম এবং সেটাও এরকমই অডিও ভিডিও ছিল, যেখানে শাহরুখ খানের বলা কথাগুলোকে রেকর্ড করে ইউটিউবে না কোথাও দেখেছিলাম, হয়তো সেটা আমার এখন মনে পড়ছে না। যাই হোক, আমরা যেহেতু গল্প আড্ডার মধ্যে রয়েছি, অতটা ফর্মালি জানালাম না যে কোথা থেকে আমি এই তথ্যগুলো পেয়েছিলাম, কিন্তু মনে আছে আমার। হঠাৎ করে আজকে অনেক রাত, এখন প্রায় 2:30-3টে বাজে, আমার মনে হলো যে একটু রেকর্ড করি, একটু আমার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এই পাগল মনকে তো আর আটকাতে পারি না, মন কারুর বাঁধন মানে না। যাই হোক, এই তথ্যগুলো 17-18 বছরের ছেলে মেয়েদের জন্য খুব প্রযোজ্য। এটা বললাম এই কারণে, 17-18 বছরের ছেলে মেয়েরা হয়তো নিজেদের ক্যারিয়ার তৈরির জন্য এখন লড়াই চালাচ্ছে এবং লড়াই চালাবে, কিন্তু আমি এটাও মানি শেখা বা জানার কোনো বয়স হয় না। আপনি শেষ বয়স অর্থাৎ 80 বছর বয়সেও গিয়ে আপনি শিখতে পারেন। শিখতে যদি চান, আপনার সেই মানসিকতা যদি থাকে, আপনি শিখতে পারেন। আমি যেমন এখনো আমি এই বয়সে এসেও প্রত্যেক দিন বই পড়াটাকে চালিয়ে যাই, মানুষকে অবজার্ভ করি, মানুষের কথাবার্তাকে শোনার চেষ্টা করি। বাকিটা আমি গল্পের ছলে আগে বলে নিই। কেন 17-18 বছরের ছেলে মেয়েদের কথা বললাম? কারণ তাদের মাথায় যতটা চুল রয়েছে, তাদের ব্রেন সেলগুলো ঠিক ততটাই প্রখর। তারা এখন নিজের জীবনকে যেদিকে চালিত করবে সেই দিকেই তারা উন্নতি পাবে। তাদের ব্যর্থতাও পেতে পারে, কিন্তু তারা যদি সঠিক পথে নিজেদেরকে চালনা করে তাহলে তাদের জীবন সঠিক পথে চলতে পারে। শাহরুখ খানের কথা অনুযায়ী শাহরুখ খান বলেছেন সেই ভিডিওতে যে আমার যিনি দাদু ছিলেন তিনি প্রচন্ড গরিব ছিলেন। তিনি প্রচন্ড ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও গরিব থেকে গিয়েছিলেন। এটা তো হতেই পারে, গরিব ধনী এটা তো আমাদের হাতে থাকে না, কিন্তু ট্যালেন্টটা আমাদের হাতে থাকে। আমরা ট্যালেন্ট নিয়ে না জন্মালেও আমরা নিজেদের ট্যালেন্টকে প্র্যাকটিসের মাধ্যমে বাড়িয়ে তুলতে পারি। কিন্তু ধনী গরিব হওয়া এটা অনেকটা লাকের উপরও নির্ভর করে, অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে বলে আমি মনে করি। হয়তো আপনারা মনে করতে নাও পারেন। চলে আসি শাহরুখ খানের দাদুর কথা। শাহরুখ খান তার দাদুকে খুব শ্রদ্ধা করতেন। তার দাদু খুব গরিব ছিলেন, আমি যেটা বললাম, কিন্তু তার দাদুর দেওয়া যে শিক্ষা, যদি ওই বয়সে আমারও মনে হবে যে না, এগুলো তো খুবই ছোট ছোট ব্যাপার, এই যে গিফটগুলো আমাকে দাদু দিচ্ছে সেগুলো খুব ছোট ব্যাপার এবং দাদু আমাকে বোকা বানাচ্ছে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটা যে কতটা গুরুত্বপূর্ণ উপহার সেটা প্রত্যেকটা মুহূর্তে আমি অনুধাবন করতে পারি। আমার দাদু, আমি যখন ছোট, তিনি গরিব ছিলেন বলে তিনি জন্মদিনে আমাকে যে উপহারগুলো দিতেন সেগুলো পুরনো নষ্ট হয়ে যাওয়া জিনিস আমাকে অনেক বাড়িয়ে চাড়িয়ে বলতেন যে এটা খুব দামি জিনিস, এটা ওইভাবে দাম দিয়ে দেখলে হবে না। সেই রকম কিছু জিনিস দিতেন যা আজকে আমার জীবনে সত্যি প্রচণ্ড কার্যকরী। আমাকে দাদু যে গিফটগুলো দিতেন তার মধ্যে একটা গিফটের কথা আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে দাবার বোর্ড। আমাকে দাদু দিয়েছিলেন দাবার বোর্ড। সেটা প্রচণ্ড ছেঁড়া ফাটা,
তারপরে তার গুটিগুলো রং চটে গেছে, সেগুলো ঠিক মতো বোঝা যায় না যে কোনটা বোড়ে, কোনটা মন্ত্রী, কোনটা ঘোড়া, কোনটা নৌকো। তো আমরা দাবার বোর্ড থেকে বা দাবা খেলা থেকে যে জিনিসগুলো শিখতে পারি, সেইগুলো জীবনের শিক্ষায়, জীবন দর্শনে প্রচন্ড পরিমাণ কার্যকরী। কিভাবে? দাবা আমাদের শিক্ষা দেয় যে আমরা সমষ্টিগতভাবে যদি কাজ করি তাহলে আমরা উন্নতি পাব। দাবা আমাদের শিক্ষা দেয় যে আমরা প্রত্যেকের সাহায্যে দাঁড়াবো, তা না হলে আমরা নিজেদেরকেই শেষ করে ফেলবো, নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। দাবার বোড়ে মানে যারা পেয়াদা, যেটাকে বলা হয় সৈন্য, তারা যে কতটা মূল্যবান আমাদের সমাজে। আমরা যারা গরিব বা আমাদের সমাজে যারা একটু উন্নতির আলো থেকে যারা বঞ্চিত, তাদেরকে আমরা ইগনোর করি। তাদেরকে ইগনোর করা যাবে না। দাবার গুটি এটা শিক্ষা দেয়, কারণ তারা কখন কিভাবে আমাদের সাহায্য করতে পারে সেটা আমরা জানি না। তাই দাবা আমাদের প্রথম শিক্ষা কি দেয়? কোঅপারেশন, মিলেমিশে কাজ করা। তারপরে শিক্ষা দেয় যারা গরিব তাদেরকে আমরা তাচ্ছিল্য করব না। তারা আমাদের জীবনে কখন কিভাবে কাজে লাগবে আমরা নিজেরাও জানি না। আর যারা আমরা দাবা খেলতে জানি তারা জানি যে আমরা যদি মন্ত্রী খুইয়ে ফেলি, মন্ত্রীকে হারিয়ে ফেলি, একটা বোর্ডের মাধ্যমে আবার কিন্তু মন্ত্রী আমাদের দাবার বোর্ডে উঠে আসতে পারে। তার মানে সম্মান শক্তি ফিরিয়ে আনতে পারে সেই গরিব মানুষটি যাকে আমরা প্রত্যেক সময় ছোট করছিলাম। তাই কাউকে ছোট করা যাবে না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা সময় দাবার বোর্ড আমাদের শিক্ষা দেয়। কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য নিজের কাছের মানুষ অর্থাৎ রানীকেও আমরা স্যাক্রিফাইস করতে হয়। এই স্যাক্রিফাইস মানে মেরে ফেলা নয়, এই স্যাক্রিফাইস মানে ত্যাগ করা নয়, কিছুটা সময় তার থেকে দূরে থাকা। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন অপরাজিত বলে সিনেমাটি করছিলাম তখন আমি বিবাহিত ছিলাম, এবং সেই সময় আমার বিবাহিতা স্ত্রীকে আমি আমার থেকে দূরে রেখেছিলাম প্রায় ১.৫ মাসের মতো, এবং সে সাহায্য করেছিল। তার সেই সাহায্যের জন্য আমি নিজের মনকে এক জায়গায় আবিষ্ট করে রাখতে পেরেছিলাম। আমি মনোনিবেশ করতে পেরেছিলাম চরিত্রটার প্রতি, তাই জন্য সেই চরিত্রটা অতটা জীবন্ত হয়ে উঠেছিল। তাই বলছি যে কখনো কখনো আমরা নিজের কাছের মানুষকেও দূরে রাখতে বাধ্য হই, সেটা আমাদের দাবা শিক্ষা দেয়। এরপরে টাইপরাইটার দিয়েছিল। এখনকার জীবনে টাইপরাইটারের গ্রহণযোগ্যতা হয়তো নেই। কিছু প্রজন্ম মানে এখনকার প্রজন্মের কিছু মানুষ বা কিছু ছেলে মেয়ে যারা আমাদের থেকে ছোট, তারা তো এই টাইপরাইটারের কথা জানবেই না। টাইপরাইটার আমাদের শিক্ষা দেয় যে জীবনে যে কাজটা করবে সেই কাজটা যেন তোমার শেষ কাজ এই হিসাবে গ্রহণযোগ্যতা পায়। আমি যখন অভিনয় করতে যাই তখন আমি মনে মনে ভাবি এই শটটাই, এই যে শটটা আমি দিচ্ছি এই শটটাই আমার জীবনের শেষ শট, এরপরে আমি হয়তো সুযোগ পাবো না। আমিও কিন্তু এই একই পন্থায় চলি। তাই জন্য তো বলছি আমার অভিজ্ঞতাগুলোকেই আমি শেয়ার করছি। টাইপরাইটার কিন্তু এই শিক্ষা দেয়। টাইপরাইটার শিক্ষা দেয় প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে, যত অনুশীলন করবে, তত তুমি পারফেকশনের দিকে এগিয়ে যাবে। তাই টাইপরাইটারের শিক্ষা আমাদের মাথায় রাখতে হবে যে টাইপরাইটারের মধ্যে টাইপ করতে করতে যদি ভুল হয়ে যায় সেটাকে মুছে আবার নতুন করে শুরু করতে গেলে সেটা সত্যিই সমস্যার মুখোমুখি হতে হয়। টাইপরাইটার এই শিক্ষা দেয়। এই দাদু কিন্তু সেই টাইপরাইটার দিয়েছিল সেই সময়, যা এখন আমার দর্শনকেই পাল্টে দিয়েছে। তৃতীয় একটি গিফট দিয়েছিল, সেটা হচ্ছে নষ্ট ক্যামেরা। নষ্ট ক্যামেরা দিয়ে বলেছিল যে এটা দারুণ কাজ করবে, হয়তো এটা দিয়ে তুমি ছবি তুলতে পারবে না, কিন্তু এটা তোমার জীবন দর্শনে কাজে লাগবে। সত্যিই তাই। আজকে আমরা বুঝতে পারি ওই নষ্ট ক্যামেরাটার ভিউ ফাইন্ডার দিয়ে শুধুমাত্র দেখা যেত, ছবি তোলা যেত না। আমি শুধুমাত্র দেখতে পেতাম, ছবি তুলতে পারতাম না। এটার মানে এই বুঝিয়েছেন দাদু যে তোমার হবি এমন কিছু হতে পারে যা কখনো পেশায় পরিবর্তিত হবে না। পৃথিবীতে এমন সংখ্যক মানুষের সংখ্যা খুবই কম যারা তাদের হবিকে, তাদের নেশাকে পেশাতে পরিবর্তন করতে পেরেছে। আমি তার মধ্যে একজন। আমার অভিনয় করতে ভালো লাগে, আমার থিয়েটারের কাজ করতে ভালো লাগে, আমার ব্যাক অফ দ্য ক্যামেরা কাজ করতে ভালো লাগে, আমার ডিরেকশন দিতে ভালো লাগে। তো এইটা আমার ভালো লাগতো, এটা আমার হবি ছিল, সেটাকেই আমি আমার পেশা করতে পেরেছি। তার জন্য আমি ভাগ্যবান ইউনিভার্সের কাছে, ভাগ্যবান শিব ঠাকুরের কাছে। কিন্তু বহু মানুষ সেটা করে উঠতে পারে না, কিন্তু সেটা করবেন। কি করবেন? পেশাকে নেশা,
বা নেশাকে পেশা? না। আপনার যেটা নেশা, আপনার যেটা হবি, সেটাকে ধরে রাখবেন। হতেই পারে সেটা আপনার পেশা নয়, কিন্তু সেটা আপনার খারাপ সময় বা দুঃখের সময় দেখবেন প্রচুর সাহায্য করবে। আপনি যদি খুব ভালো ছবি আঁকতে পারেন, আপনি যদি কবিতা লিখতে পারেন, আপনি দেয়ালে পেন্টিং করতে পারেন, ওয়াল পেন্টিং করতে পারেন, যেটা কিন্তু আপনার পেশা হয়ে দাঁড়ায়নি, কিন্তু যখন আপনার মন খারাপ হলো, কখনো কখনো আমরা ডাউন হই, সেই সময় যদি আমরা সেই কাজগুলো করি, দেখবেন আনন্দটা কোন অংশে পৌঁছে যেতে পারে। আপনার কাছে কোটি টাকা কেউ যদি দিয়ে যায়, তার থেকেও বেশি আনন্দ পাবেন আপনার মনের মধ্যে একটা ছবি, যেটা আপনি আপনার দেওয়ালে এঁকে ফেলেছেন, অথবা আপনার মনের মধ্যের কবিতা, সেটাকে সুন্দর করে গুছিয়ে আপনার খাতায় লিপিবদ্ধ করে ফেলেছেন। সেই আনন্দ দ্বিতীয়বার পাওয়া যাবে না। সেই আনন্দটা দারুণ আনন্দ, দারুণ দারুণ আনন্দ। তাই লোকে কি বলছে সেই দিকে নজর না দিয়ে আপনার হবিকে, আপনার পছন্দের জিনিসকে সব সময় করতে থাকুন। সেটা আপনার ভেতরটাকে এনরিচ করবে, সমৃদ্ধশালী করবে। আবারও বলছি যে নেশাকে পেশা করতে পেরেছে এই রকম সংখ্যক মানুষ খুব কম, তারা ভাগ্যবান। তার মধ্যে আমি একজন। খুব গর্বের সাথে বলছি, আমি একজন। ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ঈশ্বরকে এবং আমার ওয়েল উইশার্স আপনাদেরকে, যারা প্রতিনিয়ত আমাকে আশীর্বাদ দেন, আমাকে ভালোবাসা দেন। কিন্তু এই ভালোবাসা সারা জীবনের জন্য নয়, এটাও আমি জানি। মহেন্দ্র সিং ধোনি, তার গানের লিস্ট যখন তাকে জানতে চাওয়া হয়েছিল যে আপনার প্রিয় গান কোনটি, সে বলেছিল মে পল দো পল কি শায়ার হু। গানটার মর্ম কি একবার দেখবেন, গানটার মর্ম শুনবেন। গানটার মর্ম হচ্ছে যে আজকে আমি যে জায়গায় রয়েছি, আজকে আমি যে ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসা সারা জীবন থাকতে পারে না। আপনিও আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন, আপনিও আমার দ্বারা বোর ফিল করবেন, আমার থেকে ভালো কেউ আমার জায়গায় আসবে, আমার থেকে দারুণ কাজ করে, আমার থেকে অনেক অংশে দারুণ দেখতে, সেই রকম মানুষ আসবে, তাদেরকে ভালোবাসবেন। এবং এইটাই প্রকৃতি, এইটাই ন্যাচারাল, এইটা কিন্তু কোনো কোনো অবাস্তব কিছু নয়, এইটাই বাস্তব, এইটাই স্বাভাবিক। ধোনি দারুণ কথা বলেছিলেন। এরপর আমি ফিরে আসি শাহরুখ খানের দাদুর কথা। শাহরুখ খানের দাদু আরেকটা গিফট দিয়েছিলেন তার জন্মদিনে, সেটা হচ্ছে সেন্স অফ হিউমার। এটা তো আর বস্তু নয়। বলেছে তুমি তোমার জীবনে সব সময় সেন্স অফ হিউমারটাকে জীবিত রাখবে। সেন্স অফ হিউমার এমন একটা জিনিস যা শৈশবে আমরা নিজের অজান্তে প্রচুর সময় ব্যবহার করি, এবং সেইটার দ্বারা আমরা বহু বিপদ থেকেও মুক্তি পাই। কখনো কখনো আমরা বিপদের সম্মুখীন হই, তখন সেন্স অফ হিউমার আমাদের বাঁচিয়ে দেয়, আমাদের মজা করার প্রবণতা আমাদের বাঁচিয়ে দেয়, আমাদের মানসিকভাবে বিধ্বস্ত করে তুলতে পারে না, যদি সেন্স অফ হিউমার ঠিকঠাক থাকে। তাই নিজের মনকে ইনোসেন্ট রাখবেন, নিজের মনটাকে বাচ্চাদের মতো করে রাখবেন। আমি কিন্তু এখনো মনে করি আমি মনে প্রাণে 12-13 বছরের একটা ছেলে, এবং সেইভাবেই আমি চলি। আমি কিন্তু অত বাদ বিচার এইসব মেনে খুব একটা মানুষের সাথে কথা বলি না। এখনকার মানুষ, এখনকার সমাজ যে কতটা ক্যালকুলেটিভ, আমি এতটা ভেবে বলি না। তাই জন্যই হয়তো আমি মানুষের কাছে কখনো কখনো চক্ষুশূল হই, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমার ইন্টেন্ট কি, আমার লক্ষ্য কি, আমার লক্ষ্যটা কি পবিত্র? আমার ইন্টেন্ট যদি পবিত্র হয়, তাহলে আমি ভগবানের কাছেও ক্ষমা প্রার্থনা করতে পারবো, আমি আপনাদের কাছেও ক্ষমা প্রার্থনা করতে পারবো। তাই নিজের ইনোসেন্সটাকে সব সময় জীবিত রাখবেন। সেন্স অফ হিউমার দিয়ে প্রচুর মানুষকে আপনি আনন্দ দিতে পারবেন, নিজে আনন্দ পেতে পারবেন। সেই সেন্স অফ হিউমারটা কিন্তু শালীনতার মধ্যে থাকা উচিত। অশালীনভাবে সেন্স অফ হিউমার ব্যবহার করলাম, এবং আমি বললাম যে আমি সেন্স অফ হিউমার ব্যবহার করেছি, সেটা আপনি মানতে পারলেন না, আমি মজা করে বলেছি, কিন্তু সেটার মধ্যে শালীনতা বোধটুকু যেন থাকে, সেইটুখানি মাথায় রাখতে। এই দর্শনগুলোকে আমার জীবনেও কাজে লাগাই এবং ভবিষ্যতেও কাজে লাগাবো। আজকে আর বেশি বকবক করবো না, অনেকটা রাত হয়েছে। শুধু এতটুকুই বলবো, আমাকে যে ভালোবাসা, যে সম্মান, যা যা আপনারা দিচ্ছেন, তার জন্য আমি ঋণী থাকবো। সেই সম্মান আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ফিরিয়ে দেওয়ার একটাই মাধ্যম, কাজের প্রতি আমি মনোনিবেশ করব, আরো বেশি করে মনোনিবেশ করব, আরো বেশি করে করব। তার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ রইলাম। मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है, मैं पल दो पल का शायर हूँ।